আজকের যে ঘটনাটা সেটা আমি শুনেছিলাম একজনের কাছ থেকে, এবং ঘটনাটা এতটাই ভালো এবং আমি তাকে বলেছিলাম, পারমিশন নিয়েছিলাম যে আমি তার ঘটনাটা লাইভে বলতে চাই, এবং তিনি রাজি হয়েছিলেন। যদিও তিনি বলেছিলেন যে তার নাম আমি এখানে নিতে পারি, কিন্তু পরে আমার মনে হলো, মানে এখন তার সাথে যোগাযোগ নেই, তাই আমার মানে মনে হলো যে হয়তো যেহেতু এটা মানে কারো পারিবারিক বিষয় নিয়ে আমি কথা বলছি, সেই কারণে তার নাম নেওয়াটা আমার উচিত হয়তো হবে না। তো সেই কারণে নাম এবং স্থান এইগুলো আমি মানে অন্য বলে বা উচ্চ রেখে আমি ঘটনাটা শুরু করছি। পশ্চিমবঙ্গেরই একটি খুব নামকরা জায়গার ঘটনা। মিস্টার ভাস্কর মজুমদার, ভাস্কর বাবু একজন খুবই বেচারা শান্তশিষ্ট মানুষ, ভালো মানুষ। ভাস্কর বাবুর গাড়ির ব্যবসা, মানে গাড়ির শোরুম। ওনার যে বাড়ি, ওনার দোতলা বাড়ি, দোতলা না তিনতলা বাড়ি, যাই হোক, মানে তিনতলা ছাদ আর কি, একতলাটা পুরোটাই ওনার গাড়ির শোরুম। বুঝতেই পারছেন, খুব পশ জায়গায়, কলকাতা শহরে নয়, কিন্তু খুবই নামকরা পশ্চিমবঙ্গের একটি জায়গা, এবং এখন সেটা প্রায় কলকাতা শহরের মতোই বিখ্যাত একটি জায়গা। সেইখানে ওনার বাস, এই ভাস্কর বাবুর বাস। ভাস্কর বাবুর যে স্ত্রী, উনি মারা গেছিলেন, এবং বাড়িতে ওনার 7 বছরের একটি বাচ্চা মেয়ে, এবং ওনার একজন দাদা। এই দাদা ভদ্রলোক মানে একটু মানসিক বিকারগ্রস্ত বলতে আমরা যা বুঝি, সেই রকম মানসিক অবসাদগ্রস্ত একজন মানুষ। তো মোটামুটি মানুষ বলতে এই 3 জন, এবং তার মধ্যে একজন হচ্ছেন মানসিক অবসাদগ্রস্ত, আরেকজন বাচ্চা, আরেকজন খুবই গোবেচারা মানুষ। মানে বুঝতে পারছেন তো, মানে নির্ঝঞ্ঝাট পরিবার আর কি, বলতে যা বোঝায়। এবারে 3টে মানুষ মাত্র, মানে ওনাদের যে বাড়িটা সেটা ফ্ল্যাট সিস্টেমের মতো করা, মানে আমাদের হয় না যে ফ্ল্যাটের এক একটা তলায় আমরা, মানে বিল্ডিং এর এক একটা তলায় উঠলে ফ্ল্যাটগুলো আলাদা আলাদা দরজা দিয়ে আলাদা করা, এরকম হয়। তো ওনারা ওরকম ফ্ল্যাট সিস্টেমে করেছিলেন, যাতে পরবর্তীকালে ওনারা ভাড়া টাড়া দিতে পারেন। তো ওনারা ভাবলেন যে, ভাস্কর বাবু ভাবলেন যে আমরা এই 3টে মানুষ, আমরা কি করব এত বড় বাড়ি নিয়ে। সেই কারণেই ওনারা ওই পাশটা ভাড়া দেবেন বলে ঠিক করলেন। তো যাই হোক, ভাড়া পেলেন। ভাড়া যে পরিবারটিকে দিলেন, সেই পরিবারের হেড একজন বৃদ্ধা, মানে বৃদ্ধা বলতে এই ধরুন 65 বছর, হয়তো অতটাও হবে না, যাই হোক 60 বলা যায়। আর তার একজন মেয়ে যে বিধবা, এবং তার নাতনি, এবং সেই নাতনিও ওরকম 8-10 বছর বয়সী বাচ্চাটি। তো ভাস্কর বাবুর সাথে যখন কথা হয় তখন তো ওনার খুবই ভালো লাগে, তার কারণ বৃদ্ধা ভীষণ ভালো কথা বলেন আর কি, যে তুমি বাবা আমার ছেলের মতো, মানে বুঝতে পারছেন তো, একদম ভীষণই যাকে বলে যে মুখ মিষ্টি আর কি, সেরকম ভাবেই কথা বলেন। ভাড়া এদেরকে দেন। কয়েক মাস পরে না, ওনাদের মানে উনি ভাস্কর বাবুকে ওই ভদ্রমহিলা খুবই ভালোবাসেন, এবং বলেন যে তুমি প্রায় আমার নিজের ছেলের মতোই। এমনকি ভাবতে পারবেন না, ওদের বাড়িতে রান্নাও হতে দিতেন না। উনি বলতেন যে দুবেলা তুমি আমার কাছে খাবে, আমার বাড়িতে খাবে, তুমি একা মানুষ, তোমার বউটাও নেই, তুমি কেন আলাদা খেতে যাবে, তুমি আমার কাছে খাবে। ভাস্কর বাবু ভাবতেন যে আচ্ছা ঠিক আছে, ছেলের মতো মায়ের মতো তো, ঠিক আছে, ওনাদের কাছে গিয়েই খাই। ভাস্কর বাবু ওনাদের কাছে গিয়ে দুবেলা করে খেতে শুরু করলেন। এরপরে যেটা হলো, ভাস্কর বাবুর জীবনে একজন মহিলা আসেন। সেই মহিলার নাম সহেলি, যিনি একজন প্রচন্ড বিচক্ষণ মানুষ, এবং ভাস্কর বাবুর মতো চরিত্রের নয়, অর্থাৎ
ভালো মানুষ হলেও সাদাসিধে বা মানে সবাইকে বিশ্বাস করে নেওয়া, এক কথায় ঠিক এই রকম মানুষ উনি নন। এই সহেলি হচ্ছেন মানে চারদিক বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে হয়তো কাউকে বিশ্বাস করবেন, এরকম একজন বিচক্ষণ মানুষ। তো এই সহেলির সাথে ভাস্কর বাবু ঠিক করেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দ্বিতীয়বার। তো সহেলির সাথে বিয়ে হয়ে যায় এবং সহেলি একদম আপন করে নেয় এই ভাস্কর বাবুর পরিবারকে। ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু একটাই অসুবিধা ছিল। সেটা হলো যে সহেলি এই বাড়িতে আসার পরে সহেলি খেয়াল করেন যে এই যে ভাড়াটে যে মহিলা, এই ভাড়াটে মহিলার ভাস্কর বাবুদের ফ্ল্যাটে অবাধ বিচরণ। মানে একেবারে রান্নাঘর, এমনকি ভাস্কর বাবুদের দিকের আর কি যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘর ইউজ করেন এই বৃদ্ধা এবং বৃদ্ধার মেয়ে। তো এমনকি ভাবতেও পারবেন না, শোয়ার ঘরে পর্যন্ত ওদের বিচরণ। তো এতদিন যা ছিল, এখন তো ভাস্কর বাবু আবার নতুন করে সংসার তৈরি করেছেন। এবার সংসার তৈরি করার পরে বুঝতেই পারছেন একটা প্রাইভেসির ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার চলে আসে। ভাস্কর বাবু কে বলেন উনি এক দুবার। ভাস্কর বাবু বলেন যে তাতে কি হয়েছে, উনি তো আমার মায়ের মতো, আমাকে দুবেলা এতদিন খাওয়াতেন, তো কোনো ব্যাপার না। তোমাকে উনি বলেছেন যে রান্না বান্না করতে হবে না, তুমিও ওখানে গিয়েই খাবে। সহেলি বলেন যে কেন, আমার তো সংসার রয়েছে, আমি কেন ওনাদের বাড়িতে গিয়ে খেতে যাব? যুক্তিযুক্ত কথাটা তো অযৌক্তিক নয়। তো আমি ওনাদের বাড়িতে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই, আমি এখন থেকে নিজের রান্নাঘরে নিজে রান্না করব, এবং তুমি এখন থেকে আর ওই বাড়িতে খাওয়ার দরকার নেই। তুমি বলে দাও যে এতদিন তো আমার স্ত্রী ছিলেন না, এখন আমার স্ত্রী এসে গেছেন, আমার স্ত্রী এখন থেকে কোনো ব্যাপার না, আপনি আর ঝামেলা করবেন না। তো ভাস্কর বাবু একটু মানে অসন্তুষ্ট হন কোনো কারণে, যদিও সহেলি বুঝতে পারে না যে কেন উনি অসন্তুষ্ট হচ্ছেন। তো যাই হোক, অসন্তুষ্ট হলেও ভাস্কর বাবু অমত থাকলেও কিছুটা জোর করেই স্ত্রীর মন রাখার জন্য উনি ভদ্রমহিলাকে বলে দেন, ভাড়াটে ভদ্রমহিলাকে, যে মাসিমা ও এসে গেছে, তো সহেলি এসে গেছে, বুঝতেই পাচ্ছেন নতুন সংসার, ও একটু মানে সংসারটা করতে চাইছে, তো রান্না বান্না বলছে ওই করবে। তো উনি বলেন যে না 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 না, এইসব ভেবেও না, তোমরা আমাদের কাছে খাবে। তো যাই হোক, সহেলি বলে যে না মাসিমা, আমি এখন থেকে নিজে রান্না করবো, ওইখানেই দুবেলা খাবে, কোনো অসুবিধা নেই। এরপরে কি হয়, সহেলি দেখে যে ওই যে বললাম অবাধ বিচরণ, মানে যখন যেখানে খুশি, এমনকি সহেলি থাকা কালীন শোয়ার ঘরে ঢুকে পড়ছে এবং শোয়ার ঘরে বসে টিভি দেখছে, তো দেখছে, মানে শোয়ার ঘরে ওদের রাজত্ব বানিয়ে ফেলেছে। মানে এরকম ভীষণই একটা অস্বস্তিকর একটা পরিবেশ বাড়িতে। সহেলি তখন কি করেন, সহেলি ওই ব্যাপারটাকে খুব ট্যাক্টফুলি, খুব চালাকি করে উনি ওই ব্যাপারটাকে বন্ধ করেন, এবং উনি তখন তারপর থেকে উনি কি করেন, ওই আগে দরজাটা খোলা থাকতো, মানে ভাস্কর বাবুদের দিকের যে দরজাটা, সেই দরজাটা খোলা থাকতো, কিন্তু এখন সহেলি কি করেন, সহেলি দরজাটা বন্ধ করে দেন। তো যাই হোক, বৃদ্ধা আর কিছু বলতে পারেন না, বৃদ্ধাকে মেনে নিতে হয়। এই সমস্ত কিছুর মোটামুটি দিন 10 দিন 15, তো সহেলি রান্না করছেন, হঠাৎ করে ওনার প্রচন্ড অসুস্থ বোধ করেন এবং ওনার মনে হয় যেন সারা গায়ে যেন ওনার একটা মানে কাঁটা বিচ্ছে এবং সারা গা জ্বলে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত অনুভূতি। তো সহেলি কিছুই বুঝতে পারেন না, সহেলি গিয়ে বিছানায় শুয়ে পড়েন এবং প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার এসে কিছু কিছু টেস্ট করতে দেন, টেস্ট করা হয়, এবং যাই হোক মোটামুটি দিন 2 সহেলি প্রচন্ড যন্ত্রণায়, রীতিমতো সারা শরীর একটা যন্ত্রণা হতে থাকে। সহেলি কিছুতেই বুঝতে পারে না যে হলোটা কি, মানে আমি তেমন কিছু খাইও নি, আমার কোনো অসুস্থতাও নেই, তাহলে এইরকম শরীর, মানে এরকম গা জ্বালা করা, এই ব্যাপারটা কেন হলো? এরকম চলতেই থাকে কিছু না কিছু, মানে 2 দিন যেতে না যেতেই আবার অসুস্থ, আবার ডাক্তার,
আবার ওষুধ, আবার টেস্ট, এবং যথারীতি ডাক্তার বলেন যে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আবার একটু সুস্থ হচ্ছেন, আবার অসুস্থ। সহেলি ঠাকুর ঘরটাকেও বেশ গুছিয়ে নিয়েছেন। তা একদিন সহেলি আর সহেলির যে ওই মেয়ে আর কি, দুজনে মিলে ঠাকুর ঘরে পুজো করবেন বলে চন্দন বাটছে। তো চন্দন বাটাটা নিতে গিয়ে হঠাৎ করে সহেলির মেয়ে বলেন, মা দেখো এটা কি, বলে সহেলির হাতে একটা পুতুল দেন। সহেলি দেখে একটা ব্রাউন ব্রাউন কালারের একটা পুতুল, যেই পুতুলটার সারা গায়ে সূচ বেঁধানো। সহেলি দেখে প্রচন্ড অবাক হয়ে যান যে ঠাকুর ঘরে এটা আবার কি। মানে সহেলি আগে কখনো এই ধরনের জিনিস মানে সিনেমা টিনেমায় হয়তো দেখেছেন, কিন্তু বাস্তব জীবনে এরকম জিনিস উনি আগে দেখেননি, যার ফলে সহেলি ব্যাপারটা ঠিক বুঝতে পারেননি। তবে সহেলির একটা সন্দেহ ওনার মনে তখন দানা বাঁধে। এমনকি ওইটুকু ছোট মেয়ে 7 বছরের, সেও বলে যে মা দেখো এই যে গায়ে সূচ বেঁধানো, গায়ে ফুটছে, তুমি বলছিলে না গায়ে ফুটছে, এ দেখো এরও গায়ে ফুটছে, এরকম একটা কথা বলে। মেয়ের কথা শোনার পরে না সহেলির কোথাও একটা মাথায় ক্লিক করে, কিন্তু উনি চুপ করে যান, কাউকে কিছু বলেন না। এমনকি নিজের মনের মধ্যেও যে ভাবনাটা একবার উকিয়ে মেরেছিল, সেইটাকে উনি ভ্রান্ত ধারণা বলে নিজেকেই উনি মুখ বন্ধ করে দেন বলা যায়। এরপর থেকে না সহেলি একটুখানি চোখ কান খোলা রাখতে শুরু করে। সহেলি খেয়াল করে যে রাত্রিবেলা 12টার সময় ওদের ঘর থেকে উলু দেওয়ার আওয়াজ। সহেলি খুব অবাক হয়ে যায়, রাত্রিবেলা 12টায় কোথায় পুজো হয়? কোনো গৃহস্থ বাড়িতে, কোনো বাঙালি বাড়িতে কেন, কোনো ভারতীয় বাড়িতেও আমার মনে হয় না রাত 12টায় কোথাও পুজো হয়। এবং শুধু তাই নয়, রীতিমতো শুকনো লঙ্কা, তেজপাতা, এই সমস্ত পুড়ালে যে একটা গন্ধ হয় না, যেই গন্ধটাতে আমাদের কাশি আসে, সেই রকম একটা গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে রাত 12টার সময়। পরের দিন কি হয়, সহেলি দেখা হয় ওই বৃদ্ধা মহিলার সাথে, রোজই কথা বলেন। তো বৃদ্ধা মহিলা বলছেন যে কি কেমন আছো? তখন সহেলি বলছে ভালো আছি মাসিমা, আপনি ভালো? বলছে হ্যাঁ ভালো আছি। তখন সহেলি বলছে মাসিমা আপনাদের রাত্রিবেলা কি পুজো হয় বলুন তো, মানে রাত্রিবেলা পুজো হয় আমি তো এরকম দেখিনি। তো উনি না একটু, বৃদ্ধা একটু হঠাৎ করে যেন মুখটা একটু মানে চুন হয়ে যায়, বলেন যে ওই মানে পুজো নয়, ওই সন্ধে দিচ্ছি, সন্ধে দিই তো আমি ওই সময়। তো সহেলি বলে রাত 12টায় সন্ধে দেন আপনি? বলছে হ্যাঁ ওই রাত 12টা, আমি একটু রাত করেই তো, আমি খাওয়া দাওয়া ওই একটু রাত করেই তো আমি করি, তো ওই খেতে বসার আগে একটু সন্ধেটা দিয়ে নি আর কি। আরেকদিন আরেকটা ব্যাপার ঘটে, সহেলি খেতে দিয়েছে এবং বেশ ভালো মন্দ রান্না করে দিয়েছে, কারোর খুব মানে বিশেষ দিন হয়তো কিছু ছিল, যাই হোক ভালো মন্দ রান্না করেছে এবং ভাস্কর বাবুকে খেতে দিয়েছে। ভাস্কর বাবু হঠাৎ করে খেতে খেতে বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো রান্নাগুলো, জানো তো তোমার একটা কথা বলিনি আগে। তো সহেলি বলছেন যে কি কথা? তখন ভাস্কর বাবু বলছেন যে ওই মাসিমার বাড়িতে যখন খেতাম না, খাবারগুলো কোনো টেস্ট পেতাম না, জানো তো কেন জানি না। খাবারের আমি তো খুব খেতে ভালোবাসি, কিন্তু রান্না তো ভালোই করতো, বেশ তেল মশলা ঝাল দিয়েই মনে হয় করতো, কিন্তু খাবারের মধ্যে হলুদ হলুদ শক্ত শক্ত কিছু একটা, বীজের মতো কিছু একটা, সেই শক্ত শক্ত কি একটা যেন জানো তো থাকতো ভাতের মধ্যে, তরকারির মধ্যে। আমি বুঝতে পারতাম না, আমি ফেলে ফেলে দিতাম, কিন্তু ভাতটা একটা বিস্বাদ খেতে হয়ে যেত। সহেলি না এইবারে যেন কোথাও যেন ও 2 × 4 মানে অঙ্কটা মেলাতে শুরু করে, এবং কোথাও গিয়ে ওর মনে হয় যে এই যে ভাড়াটে এরা খুব সাধারণ মানুষ নয়, এবং এদের উদ্দেশ্য ওদের প্রতি মানে ওদের যেটা উনি দেখান যে ওদের ভীষণ ভালো চান ইত্যাদি ইত্যাদি, এইগুলো কোথাও গিয়ে হয়তো সত্যি নয়, এটা সহেলির মনে হতে থাকে। হঠাৎ করে কি হয়,
সহেলি একদিন বাইরে বেরিয়েছে এবং দেখে যে সহেলিদের যে দরজা মানে মেন যে ডোর, সেই মেন দরজার বাইরে একটা টবে করে অশ্বত্থ গাছ লাগানো। তো তখন সহেলি বলে মানে ভাবে যে এই গাছটা কোথা দিয়ে এলো, ও তো লাগায়নি। এবং অশ্বত্থ গাছ মানে মানে আমি নিজেও এই ব্যাপারটা জানতাম না, অশ্বত্থ গাছ নাকি অনেক অশুভ ব্যাপারকে টেনে আনে। বলে যে অশ্বত্থ গাছ রাখলেও মানে বাড়ির আশেপাশে কোথাও রাখবে না, একটু বাড়ির থেকে দূরে রাখাই ভালো। তখন সহেলি কি করে, ওই মাসিমাকে জিজ্ঞেস করেন যে মাসিমা এটা আপনি রেখেছেন? তো তখন উনি বলেন যে হ্যাঁ এটা আমি রেখেছি, এটা তুমি রাখো, এটা এটা না খুব শুভ হবে তোমাদের জন্য, অশ্বত্থ গাছ রাখা বাড়ির জন্য খুব ভালো। তখন সহেলি বলে কিন্তু আমি তো উল্টোটা শুনেছি, আমি শুনেছি অশ্বত্থ গাছ ভালো না। তখন বলছে না না, এটা তুমি বিশ্বাস করো আমাকে, এই অশ্বত্থ গাছটা তুমি রাখো, এখানে থাক, তুমি ভেতরেও রাখতে পারো, তোমার বাড়িতেও রাখতে পারো, আমি এটা তোমাদের দিলাম, ভাবো এটা গিফট করলাম। হ্যাঁ, তো তখন সহেলি বলে যে দেখুন মাসিমা, এই অশ্বত্থ গাছটা আমি ঠিক রাখতে পারবো না বাড়িতে, আপনি বরং এটা নিজে নিয়ে নিন বা নিজের বাড়িতে রাখুন। বাড়িওয়ালা তো বলতেই পারে, বাড়িওয়ালার নিজের বাড়ি তো বলতেই পারে এইটুকু। তো বলার পরে তারপরে বৃদ্ধা আর কিছু বলেন না। তো তখনকার মতো বৃদ্ধা সরিয়ে নেন গাছটা। তারপরের দিন আবার সহেলি ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে উঠে সহেলি দেখে যে আবার দরজার বাইরে সেই অশ্বত্থর টবটা রাখা। এবং সহেলি এবার খুব রেগে যায়। সহেলি কি করে, ও যে কাজের যে মহিলা আসতেন আর কি কাজ করতে, ওই মহিলাকে বলেন যে শোনো, তুমি ওই অশ্বত্থের টবটা নিয়ে গিয়ে ওই বাইরের কোথাও একটা তুমি ইয়ে করে দাও, রেখে এসো আর কি। তো যাই হোক, কাজের মহিলা রেখে আসেন এবং বাড়ির থেকে বেশ দূরেই রেখে আসেন। বৃদ্ধা এবার খুব রেগে যায়, বলে যে আমি ভালোবেসে দিলাম, তুমি এটাকে সরিয়ে দিলে। তো তখন সহেলি বলে আমি তো বলেই ছিলাম মাসিমা। যাই হোক, একটু কথা কাটাকাটি মতো হয়, একটু মনোমালিন্য হয় এই ব্যাপারটা নিয়ে। এই যে ভাস্কর বাবুর কথা বললাম, ভাস্কর বাবুর বাড়ির নিচটাতে গাড়ির শোরুম আছে। তো এই গাড়ির শোরুমে বুঝতেই পাচ্ছেন, গাড়ির শোরুম যখন নানা দিকে চারিদিকে সিসিটিভি ক্যামেরা দেয়া থাকবে, এবং এই যে সিসিটিভি ক্যামেরাগুলো দেয়া থাকে এগুলো কিন্তু সারা মানে 24 ঘন্টাই এগুলো কিন্তু চলে। প্রতিদিন সকালবেলা উঠে ভাস্কর বাবু ওই ক্যামেরা ওই ফুটেজগুলো চেক করেন আর কি, যে রাত্রিবেলা সবকিছু ঠিক ছিল কিনা ইত্যাদি ইত্যাদি। তো ভাস্কর বাবু হঠাৎ করে দেখতে দেখতে একটা দিন দেখেন যে রাত্রিবেলা যখন 3:10 এইরকম সময়ে একজন বুড়ি থুত্তুরি এবং সে ধবধবে সাদা একটা শাড়ি পরা, প্রচুর লম্বা চুল, সাদা ধবধবে চুল, ওখানে ওদের ওই শোরুমটার এই কোনাকুনি করে একটা বেল গাছ ছিল, ঠিক আছে, এবং বেল গাছটা মানে ওদের বাড়িরই সামনে আর কি পড়ছে ওটা। তো ওই বেল গাছের ওখানে গিয়ে বৃদ্ধা ভদ্রমহিলা পুরো ভ্যানিশ হয়ে গেলেন এবং উনি বারবার করে ভাস্কর বাবু এটা দেখতে থাকেন যে কি দেখলাম আমি, এটা একটা মানুষ কি করে ভ্যানিশ হয়ে যেতে পারে। এবং প্রতিবারই উনি দেখেন যে ভদ্রমহিলাকে বেল গাছে পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে আর ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে না। উনি এবার সহেলিকে ডাকেন, সহেলিও সেম জিনিস দেখে। এবং তারপরে মানে বেশ কয়েকদিন ওনারা, এই 2-3 দিন ওনারা প্রতিদিন সকালবেলা উঠে যখনই দেখতে পান, প্রতিদিনই ওই বুড়ি ভদ্রমহিলাকে দেখতে পান। এবং ঠিক ওই রাত্রিবেলা একটা পার্টিকুলার সময় ওই বয়স্ক ভদ্রমহিলা থপথপ করে হাঁটতে হাঁটতে গিয়ে ওই বেল গাছটার কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছেন। সহেলি তখন বুঝতে পারে যে এটা তো কোনো সাধারণ ব্যাপার নয়, এটা ডেফিনেটলি এটা অলৌকিক কিছু, কারণ চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, আর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে একটা মানুষ। একদিন সহেলি রাত্রিবেলা জেগে মানে ওই ঠিক 2:30-3টের সময় উঠে একদিন জেগে দেখার চেষ্টা করে ওপর থেকে জানলা খুলে, কিন্তু ওই দিন আর কাউকেও দেখতে পায় না। কিন্তু সকালবেলা দেখে যে না, যেই সময় সহেলি মানে তাকিয়েছিল জানলা দিয়ে, সেই একই সময় ভদ্রমহিলা হেঁটে হেঁটে গেছে এবং ওই গাছটার কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক ভাবুন তো, আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে।
তো ওদের ওই যাদের গাড়ি শোরুম টোরুম যাদের হয় না, তাদের অনেক রকম কন্ট্যাক্টস থাকে, মানে ধরুন পুলিশ বা যারা মানে ট্রাফিক পুলিশ বা এই ধরনের, ওনাদের সাথে একটুখানি মানে কন্ট্যাক্ট রাখতে হয় আর কি এনাদের। তো এরকমই পুলিশের সাথে যোগাযোগ ছিল ভাস্কর বাবু বলেন যে একবার এরকম রাত্রিবেলা, মানে বন্ধু আর কি, বলেন যে একবার রাত্রিবেলা একবার এসে একবার দেখবে তো যে সবকিছু ঠিক আছে কিনা। তো ওই ভদ্রলোক বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, নিশ্চয়ই দেখবো। পরের দিন সকালবেলা রিপোর্ট নেন যে না, ওনারা কেউ কাউকে কোথাও দেখেননি, কিন্তু যথারীতি ওই বৃদ্ধা মহিলাকে ঠিক ওই পার্টিকুলার সময় কিন্তু ওই গাছের কাছে হেঁটে গিয়ে ওদের ঠিক ওই বেল গাছটা, যে বেল গাছটা ওদের ঠিক শোয়ার ঘরের মুখোমুখি, ওই বেল গাছটাতে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপরে সহেলি মানে দেখে যে না, এইবার আমি আর সহ্য করব না, কারণ এরপরে এই জায়গাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে একটা যে লুকোচুরি একটা চলছিল, মানে এরাও অ্যাকচুয়ালি বুঝতে পারছে আর ওরাও অ্যাকচুয়ালি কিছু বুঝতে দেবে না, এরকম একটা ব্যাপার চলছিল আর কি। তো সেই ব্যাপারটাকে সহেলির মনে হয় যে এবারে আমাকে ট্যাক্টফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে এবং কোনোভাবে এর উচিত শিক্ষা আমাকে দিতে হবে। সহেলি কি করে, পরের দিন সকালবেলা স্ট্রেট যায় এবং বেল গাছটার সামনে গিয়ে দেখে বেল গাছটাতে একটা অশ্বত্থ গাছ নিচে টবে করে লাগানো। সহেলি দেখে চিনতে পারে যে এটা সেই অশ্বত্থ গাছ, যেই অশ্বত্থ গাছটা ও ফেলে দিয়েছিল কাজের মহিলাকে দিয়ে। তো যাই হোক, দেখে ও প্রচন্ড রেগে যায় এবং তখনই ও অশ্বত্থ গাছটাকে নিয়ে ও ছুঁড়ে ফেলে দেয় ড্রেনের মধ্যে। এবং তখনই মানে ওই মানে কয়েকদিনের মধ্যেই আর কি নোটিশ দেয়া হয় ভাড়াটেদের, এবং ভাস্কর বাবুকে উনি বলেন ব্যাপারটা। তো ভাস্কর বাবুও রাজি হন, তো নোটিশ দেয়া হয় উঠে যাওয়ার জন্য। তো উঠে যাওয়ার জন্য যখন বলা হয় তখন তো ওনারা বুঝতেই পারছেন সহজে, তো এরা তো মানে দূরভিসন্ধি দিয়ে এদের তো মানে খারাপ। তো যাই হোক, ওনারা তখন প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যান এবং প্রচন্ড ঝাঁটি করেন। তো ওনারা বলেন যে না, আমরা কেন ছাড়বো, কি দরকার, কি হয়েছে। তো তখন সহেলি বলেন যে না দেখুন মাসিমা, এটা রাগারাগির কিছু নেই, আমরা আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের আসলে প্রচুর ফার্নিচার, সত্যি ওনাদের প্রচুর ফার্নিচার ছিল, ঘরটা বড় হওয়া সত্ত্বেও, বাড়িটা বড় হওয়া সত্ত্বেও ওনাদের হাঁটা চলার জায়গা কম ছিল আর কি। তো উনি বলেন যে আমাদের তো প্রচুর ফার্নিচার হয়ে গেছে, তো আমরা ওই কারণে এটাকে এই মানে কানেক্ট করে নেব ভেতর থেকে। আমি বলেইছিলাম যে সেই রকম প্রভিশনও রাখা ছিল আর কি, তো ভেতর থেকে কানেক্ট করে আমরা তাহলে পুরোটা ইউজ করব আর কি, তার কারণ আমাদের একদমই স্পেস নেই, মেয়েটাও বড় হচ্ছে। এরপরে কি হয়, মানে ভাড়াটে উঠে যায়। এবারে ভাড়াটে উঠে যাবার পরে ওই ভদ্রমহিলা বলেন যে না, এটা তোমরা ঠিক করছো না, এই সমস্ত কথাও বলেন। তো যাই হোক, প্রচুর ঝামেলা ঝগড়াঝাটি করার পরে ফাইনালি ওনারা উঠে যান। উঠে তো গেলেন, কিন্তু সহেলির শরীর খারাপ, সেই যে বলছিলাম শরীর খারাপ, মানে আজ পেটের গন্ডগোল, কালকে জ্বর, পরশুদিন কিছু সমস্যা, হঠাৎ করে কিছুর মধ্যে কিছু নেই, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর, এই সমস্ত ব্যাপারগুলো চলতেই থাকে। সহেলি অসুস্থ, এখনো অসুস্থই আছেন। সহেলি বুঝে উঠতে পারছেন না যে কি হচ্ছে, ওনারা তো চলে গেছেন, তাহলে ওনারা যদি কিছু, আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কি বিষয় আজকের গল্প। আজকের গল্প ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ কালো জাদু বলতে আমরা যেটা বুঝি, সেই বিষয়ই আজকের গল্প। অর্থাৎ ওনারা যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করেও থাকেন তাহলে এখন তো তার এফেক্ট নিশ্চয়ই করছেন না, মানে ওনারা তো উঠে গেছেন আর কি, এই সমস্ত ভাবতে থাকেন। তো যাই হোক, সহেলি রীতিমতো মানে বেড রেস্ট দিয়ে দেন এবং ডাক্তার বলেন যে একদম বাড়ির মধ্যে, মানে রাস্তাতেও হাঁটাচলা করবেন না, আপনি বাড়ির মধ্যে হাঁটাচলা করবেন, এরকম একটা শরীরের অবস্থা এসে যায়। এবং ওই যে ভাড়াটে, মানে ওনাদের যে একবার শিক্ষা হয়েছে, ওই বাড়িতে আর ওনারা কাউকে ভাড়া দেননি, মানে ওনাদের এমন ভয় হয়ে গেছিল। তো যাই হোক, এবার একদিন খাওয়া দাওয়া হয়েছে, ডিনার হয়েছে, এবং তখন ভাস্কর বাবু বলেন যে চলো আমরা একটু, এখানে তো হাঁটার জায়গা নেই, তোমাকে তো ঘরে হাঁটতে বলেছেন, তাহলে চলো আমরা ইয়ে করি, ওই বাড়িতে ওই ঘরটাতে চলো আমরা একটুখানি হাঁটাহাঁটি করি। তো ওনারা ওখানে হাঁটাহাঁটি করছেন, করতে করতে হঠাৎ ওনারা ওই রান্নাঘরের ওপরের তাকে
একটা কালো মতো কি যেন একটা বেরিয়ে আছে। সহেলির চোখে পড়েছে সেটা। সহেলি তখন বলে যে দাঁড়াও তো, এটা কি দেখি তো। তারপরে ওটাকে ভাস্কর বাবু নামান। কালো কাপড়ের একটা গিঁট দেয়া আর কি। গিঁটটা খুলে উনি দেখেন একটা কবচ, এবং সেই কবচটার মধ্যে কি, কবচটা আবার খোলা যায়, কবচটা খুলে উনি দেখেন যে চাল, এবং চালগুলো একদম ফ্রেশ চাল আর কি, শুকনো চাল না, ফ্রেশ চাল, সিঁদুর মাখানো চাল। আর কি সব যেন লেখা আছে, মানে একটা ছোট একটা কাগজ মতো, সেই কাগজে যেন কি সমস্ত লেখা আছে। সঙ্গে সঙ্গে সহেলি বলেন যে আচ্ছা, এইবারে আমি তার মানে বুঝতে পেরেছি যে আমার শরীর কেন খারাপ হচ্ছিল। তার মানে ওরা যখন ওরা তো ব্ল্যাক ম্যাজিক করতো ওদের ওপরে, এবং যখন ওরা গেছে তখনও ওই একটা জিনিস রেখে দিয়ে গেছে, যাতে ওদের ক্ষতিটা কিন্তু ওদের মানে ক্ষতি হতেই থাকে আর কি, সেটা যেন বন্ধ না হয়। তারপরে কি হয়, ওটা একেবারে সঙ্গে সঙ্গে ওনারা আগুনে পুড়িয়ে ফেলেন, ফেলে দেন না, আগুনে পুড়িয়ে ফেলেন, এবং তারপর হাতটা একদম পরিষ্কার গঙ্গা জল ফল দিয়ে হাতটাও ধুয়ে ফেলেন। তো তারপর থেকে আস্তে 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 ওনার শরীর ঠিক হতে থাকে, এবং তারপরে ওনারা বুঝতে পারেন যে কি হচ্ছিল ওনাদের, এবং ওনারা দেখেন যে ওনাদের সম্পর্ক অনেক আগের থেকে, মানে আগেও ভালো ছিল, কিন্তু ছোটখাটো যে বললাম না যে ভাস্কর বাবু কিছু কিছু ব্যাপারে অসন্তুষ্ট হচ্ছিলেন, ওদের সাথে যে ওদের যে মানে এনকাউন্টার করছিল সহেলি, কোনো কোনো সময় সেটা উনি পছন্দ করছিলেন না, এই ব্যাপারগুলো আর হতো না, এবং ওদের মধ্যে আর মানে একটা মিষ্টি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এরপরে হঠাৎ করে একজন ভদ্রমহিলা আসেন। ভদ্রমহিলা এসে তখন বলেন যে আচ্ছা, ওই বৃদ্ধা মহিলার নাম আর কি, নাম দিয়ে উনি বলছেন যে আচ্ছা, অমুক মিসেস অমুক, উনি কি এই বাড়িতে ভাড়া থাকতেন? তো তখন সহেলি বলেন যে হ্যাঁ, কেন বলুন তো। তখন ওই মহিলা বলেন যে দেখুন, আমার বাড়িতে উনি উঠেছেন, এবং জবে থেকে উনি উঠেছেন আমার বাড়িতে সাংঘাতিক কিছু, মানে আমার ছেলের হাত ভেঙে গেছে, আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শরীর খারাপ হয়ে গেছে আমার প্রচন্ড, আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, মানে এবং অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার, মানে আমার বাড়ির সামনে মানে আমি দরজা দিয়ে বেরোচ্ছি, আমি উল্টোপাল্টা জিনিস রাখা, কি সব সুতো ফুতো কি সমস্ত রাখা, তা এবং এই যে ভদ্রমহিলা ভীষণই মুখ মিষ্টি, কিন্তু আমি এই ভদ্রমহিলাকে মানে অলরেডি এই ঘটনার পরে, তখন আমি বলছি মাস 6 হয়ে গেছে, তারপরেই ভদ্রমহিলা এসেছেন, এবং এই ভদ্রমহিলা যখন এসে বলছেন, তখন সহেলি বলছে যে আপনি সর্বনাশটা করে ফেলেছেন এদেরকে ভাড়া দিয়ে, এদেরকে এক্ষুনি ভাড়া তুলুন এদেরকে। এবং আপনি তখন সহেলি বলেন যে কি কি ঘটেছিল ওদের সাথে, এবং এমনকি সহেলি এটাও বলেন যে আমার হাজবেন্ড যখন অবিবাহিত ছিল, মানে যখন বিপত্নী ছিলেন, তখন আমার হাজবেন্ডকে খাবারের সাথে এই ধরনের বিভিন্ন জিনিস মিশিয়ে খাওয়াতেন বলে আমার বিশ্বাস, না হলে কারোর খাবারের মধ্যে প্রতিদিন হলুদ হলুদ শক্ত শক্ত ইটের মতো কি এমন জিনিস থাকবে যার জন্য খাবার বিস্বাদ হয়ে যাবে, বা ওনার শরীর খারাপ হতে থাকবে, অথবা ওনার চোখের সামনে সবই ওরা যেটা দেখাতে চাইছে সেটাই উনি দেখবেন, এটা কেন হবে। সমস্ত কিছু শোনার পরে তারপরে সহেলি ইয়ে করেন ভদ্রমহিলাকে, এবং ভদ্রমহিলা বলেন বাবারে, আমি তো তাহলে সাংঘাতিক একটা পাল্লায় পড়েছি। এবং পরবর্তীকালে আপনারা ভাবতেও পারবেন না, পরবর্তীকালে ওনারা সহেলি জানতে পারে যে এই যে পরিবার, মানে এই যে ভদ্রমহিলা এবং এর যে বিধবা মেয়ে এবং এই যে নাতনি, এই যে পরিবারটি, এই পরিবারের এরা বিভিন্ন বাড়িতে, এমন বাড়িতে এরা ঘাঁটি গাড়ে এবং বাড়ি ভাড়া নেয় যাদের প্রচুর পয়সা, এবং যারা মানে কি বলবো, যে যাদের যেখানে ভাড়া, মানে যেখানে কেউ বাধা দেবার কেউ থাকবে না, বুঝতে পেরেছেন তো। মানে ভাস্কর বাবুদের পরিবারেও আমি বললাম না, সেরকমই একটা নির্ঝঞ্ঝাট পরিবার, কেউ বাধা দেবার বা কেউ কোনো বিচক্ষণ মানুষ নেই যে এই ব্যাপারটা ধরতে পারবে, এরকম পরিবারকেই এরা নিজেদের স্বীকার করে, এবং এদের নিজেদের স্বীকার করে এরা সর্বস্ব লুট করে। এমনকি এদের মানে ওই বিভিন্ন উল্টোপাল্টা জিনিস, ব্ল্যাক ম্যাজিকে জিনিসপত্র খাইয়ে কোনোভাবে তাকে বশ করে তার বাড়িটাও তার নামে লিখিয়ে নেওয়ার, মানে এইরকম চিটিংবাজির কেস, পুলিশ কেস তাদের এগেনস্টে আছে। ভাবতে পারছেন, কোনো প্রমাণের অভাবে তারা শুধু কিছু করতে পারছেন না, কিন্তু এরা প্রচন্ড বদনাম এই পরিবারটি এই সমস্ত করার জন্য।
তো যাই হোক, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে। এভাবেই আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি, নমস্কার, গুড নাইট।